हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के तारापीठেर ब्लॉगेर पार्ट 2 নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আগের দিন রাত্রিবেলায় ডিনার করে নিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম। সারা দিন জার্নি করার জন্য ঘুম আসতে বেশিক্ষণ সময় লাগেনি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, তারপর সবার রুম এখানে দেখতেই পাচ্ছ ক্লিন করা চলছে, ক্লিন করার প্রস্তুতি চলছে আপাতত। তো আমরা চলে যাচ্ছি সোজা ব্রেকফাস্ট করতে। অনেকটা লেট থেকে ঘুম থেকে উঠেছি, মামনি আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে। তো এখন যাওয়া যাক ব্রেকফাস্ট টেবিলে। আর এখানে দেখতে পাচ্ছ লাঞ্চের জন্য আয়োজন চলছে। আয়োজনের মধ্যে ছিল হচ্ছে আলু পটলের তরকারি, মাছের তেল দিয়ে, মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছের কালিয়া, ডাল, চাটনি, পাঁপড়, আরও অনেক রকম রান্নাবান্না এখানে আয়োজন চলছিল। তো আমি সোজা চলে গেলাম এখন ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে আলুর দম ছিল সকালবেলা নান দিয়ে খাওয়ার জন্য। দিদি কিন্তু খেতে আসেনি, আমি খেয়ে তারপর দিদির খাবারটা নিয়ে যাবো। আর মামনি বললো তুই খেয়ে তাড়াতাড়ি স্নান করে রেডি হওয়া, যেহেতু আমরা সাইট সিন ঘুরতে যাব তার জন্য সবাই এক এক করে স্নান করে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমি আগে খেয়ে দিয়ে তারপর স্নান করবো। আর আমি খেতে বসে গেছি এখানে। আর সত্যি বলতে সকালবেলা আমার খাওয়া হয়ে গেছে। আর একটা চোর জানলা দিয়ে বসে বসে খাচ্ছে, ও যায়নি এত প্রকারের কুড়ে। ওর খাওয়াটা দেখো, কতক্ষণ মুখ বন্ধ করে খাবে ও। এই যে চুবাচ্ছে কাপে, এবার ভরে দেবে মুখে। এখন আমরা সাইড সিন ঘুরতে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো। দিদিকে খাবারটা দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করা হওয়ার পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন সাইড সিন ঘুরতে যাওয়ার জন্য। সব এক এক করে বাইরে বেরোচ্ছে। আর এখানে রান্নার জেঠুরা রান্না করছে। দেখো খাওয়া দাওয়া তো চলবেই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ঘোরা, যার জন্য আসা। তো আমরা বেশি দেরি করছি না এখানে। আর রান্নাবান্না তো এখানে চলতেই থাকবে, এসে খাওয়া যাক। আগের দিন তোমাদেরকে বলেছিলাম শ্মশানে একটা ইতিহাস হচ্ছে। ইতিহাসটার মেন যে নায়িকা সেটা হচ্ছে ইনি, এই কাকিমাটা। হঠাৎ করে শ্মশানে ঢোকার পরে জানি না ওনার কি হয়েছিল, উনি চিৎকার করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওনার কি এরকম হয় ভর পরে, যাই হোক তারপরে আশেপাশে সব লোক ফাঁকা হয়ে গেছিল। তো তার জন্য ওনাকে আজকে আর শ্মশানে নিয়ে যাওয়া হবে না, আমরাই সবাই যাব। তো এখানে দেখতেই পাচ্ছ লালপান বিবি সাইড সিনগুলো সব সেট করে নিয়েছে। তারপর আমরা 3টে টোটো নিয়ে টোটাল 12 জন মিলে বেরিয়েছিলাম। আর এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে প্রথমে আমরা চলে গেলাম একটি কুণ্ডে। তো আছে নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এসেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। ভক্তরা এই জল স্পর্শ করলে মানব জন্ম নাকি ধন্য। তাই আমরা সবার প্রথমে এই কুণ্ডেই আসলাম, এই কুণ্ডের জল স্পর্শ করে মাথায় দেওয়ার জন্য। আর এই কুণ্ডের ভেতরে একটি মন্দির আছে, যেই মন্দিরটা সারা বছরই জলমগ্ন থাকে। একটি বিশেষ দিনে এই কুণ্ডের সব জল শুকিয়ে যায়, তখন মন্দিরটি স্পষ্ট দেখা যায়। সত্যি বলতে কি জানো তো, দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমি জলে নামলাম জলটা এতটাই শীতল ছিল যে মনেই হচ্ছে না জল থেকে ওপরে উঠে আসি। প্রচণ্ড ঠান্ডা জল ছিল, স্নান করার জন্য উপযুক্ত ছিল। কিন্তু আমরা যেহেতু স্নান করব না, তাই সেই জলটা শুধু ঠেকিয়ে মাথায় স্পর্শ করে উপরে উঠে আসলাম। আর প্রথমে এসে এখানে সবাইকে তিলক পরানো হচ্ছে। আর এই দেখো আমি যেটা তোমাদেরকে বললাম সেটা এখানে লেখাও আছে, যাতে এটা সবাই পড়ে নিয়ে তারপর সেই জলটা স্পর্শ করতে পারে। টাকা ভালো, আমাদের প্রতি কটা সাইড সিন ঘুরতে পার হেড পড়েছে 60 টাকা করে। যেহেতু আমরা রিজার্ভে এসেছি তার জন্য, যদি কেউ সিঙ্গেল আসো সেক্ষেত্রে তার খরচাটা একটু বেশি পড়বে। আমরা 5টা স্পট ভিজিট করেছি, সব কটাই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তাই তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, প্লিজ পুরোটা দেখো। আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে। কুণ্ডের জল মাথায় দিয়ে এখানে ঘি বিক্রি হচ্ছিল, এখান থেকে সবাই ঘি দরদাম করছিল যদি কেউ কিনতে চায় তো কেনার জন্য। তো আমরা কেউ কিছু কিনিনি। তারপর আমরা টোটো ধরে চলে আসলাম সোজা এইখানে। এখানেও একটা মন্দির আছে, এই মন্দিরটার সম্বন্ধেও তোমাদেরকে বলবো আস্তে আস্তে। এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা কিন্তু কোনো সাধারণ স্থান নয়। এই স্থানটির কথা মহাভারতে উল্লেখ আছে। বলা হয় মহাভারতে বর্ণিত একচক্রনগর এই নিধুবন বৈষ্ণবপীঠ। এখানে পঞ্চপাণ্ডব তার মা কুন্তী দেবীকে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন। ব্যাসদেব মুনির আশ্রম, মহাভারতের রচনা যিনি করেছিলেন সেই ব্যাসদেব মুনি। এই স্থান খুবই পবিত্র, এখানে প্রতি কটা বৃক্ষ এক একটা গোপিনী। রাত হলে আজও নাকি রাধারানীর পায়ের মলের আওয়াজ শোনা যায় এখানে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হলো 100 গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে আসলে সেই পুণ্য লাভ হয়। তোমাদেরকে যেটুকু দেখিয়েছি সেটা টোটালটাই বাইরের ছিল, ভেতরে আমি ক্যামেরা অ্যালাউড ছিল না তাই নিতে পারিনি। ওখান থেকে মন্দির দর্শন করে চলে আসলাম এখানে গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে। এর ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই তাই বাইরে থেকে যেটুকু ক্লিপ পেরেছি নিয়েছি। এখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপর ঠাকুরের প্রসাদ
প্রসাদ খেলাম। এই মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আরেকটি মন্দিরে, কিন্তু সেই মন্দিরের গেট বন্ধ ছিল, তাই ঢুকতে পারিনি। এর জন্য সময় নষ্ট না করে আমরা চলে গেলাম ইসকন মন্দিরে। ইসকন নাম শুনলেই আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হলো মায়াপুর। কিন্তু এই ইসকন মায়াপুরে না হলেও অনেক সুন্দর ছিল। ভেতরে রাধা গোবিন্দ ও প্রভুপাদের বিগ্রহও ছিল। সত্যি বলতে রাধা গোবিন্দ এত সুন্দর করে সাজানো ছিল যে আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম, চোখের পাতাই সরছিল না আমার। এই ইসকনের পাশেও কিন্তু গোশালা ছিল, যেরকমটা মায়াপুরে থাকে। তারপরে আমরা সোজা চলে আসলাম হচ্ছে জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি ছিল। জানো তো, পরের দিন ছিল রাধা অষ্টমী, আর ওইদিকে ক্যাশও বেশি ছিল না আমার কাছে, কিন্তু প্রণামেও যে অনলাইন হয়ে গেছে সেটা আমার ধারণার বাইরে ছিল। ভালোই হলো, জগন্নাথের নামে কিছু তো দিতে পারলাম। তারপর সোজা চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে। আর গেটে ঢোকার মুখে দেখলাম একজন মায়ের দুপুরের ভোগ নিয়ে যাচ্ছে। মায়ের ভোগ কিন্তু নিরামিষ মাংস আর শোল মাছের মাথা ছাড়া হয়ই না। ছোটবেলায় যখন এসেছিলাম তখন অনেক বড় ছিল শ্মশানটা, এখন অনেক ছোট মনে হচ্ছে, আর চারপাশটাও কেমন পাল্টে গেছে। এই নিয়ে তারাপীঠ আমার দুবার হলো। তোমরা কে কতবার এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার তারাপীঠের প্রথম ব্লগ এখনও দেখোনি তারা যাও আর দেখে নাও পার্ট 1। ঢুকে পড়েছি একদম যজ্ঞের এখানে। কিছু লোক আমরা আসার আগেই কোনো সাধনা করছিল বোধহয়। আমরা আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ভেতরে যেতে বললো। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু পরে ভয়টা ভাঙলো, আর মায়ের কাছে গিয়ে ভস্যের ছাই ও সিঁদুর পরে নিলাম। তারপর পুরো শ্মশানটা একটু ঘুরে দেখতে বেরালাম। যেই দিকেই তাকাই শুধু যজ্ঞ। সামনেই ছিল দ্বারকা নদীটা। আগে অনেকটা জল ছিল, কিন্তু এখন সেটাও কমে অল্প হয়ে গেছে। এত কিছুর মধ্যে আমার লক্ষ্য কিন্তু অন্য জায়গায় ছিল। আমি আরেকটি মন্দির খুঁজছিলাম, যেটা কোন দিকে ছিল আমি ভুলেই গেছিলাম। আসলে অনেক ছোটোবেলায় এসেছিলাম তো, তাই ভুলে গেছি, বুঝতেই পারছি না। অবশ্য সেই কাঙ্ক্ষিত মন্দির খুঁজে পেলাম, তাও শুধু একটা কাকিমার জন্য। থ্যাংক ইউ রিনা কাকিমা। এটা হচ্ছে তারা মায়ের চরণ। এই মন্দিরটাই আমি খুঁজছিলাম, তো তোমার জন্য এই মন্দিরটা আমার দর্শন হলো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মন্দিরের ওখানে একটি ছেলে ছিল, ছোটোবেলায় দেখেছিলাম, ওর 3টে নাক ছিল, ওর নাম ছিল গণেশ। ওখানে একজন সাধুকে আমি জিজ্ঞেস করলাম ওর কথা, উনি বললেন 4-5 বছর হলো ও মারা গেছে। আর এই কথাটা শুনে আমার মনটা বড্ড খারাপ হয়ে গেছে। ব্যাস, আমাদের সব কিছু ঘোরা কমপ্লিট। এখন চলে আসলাম বাড়ির সবার জন্য প্যারা কিনতে। আর এই দোকানটার নাম ছিল করুণাময়ী পূজা ভাণ্ডার। প্যারাগুলো সত্যি খুব সুন্দর ছিল। মন্দির যাওয়ার পথে বাদিকে পড়ে না দোকান। ফিরে এসে আমরা ড্রেস চেঞ্জ করে সোজা চলে আসলাম লাঞ্চ করতে। আমাদের হোটেলে ফিরতে ফিরতে বেজে গেছিলো 3:45। আমাদের তাড়াতাড়ি খেয়ে আবার একটু রেস্ট নিতে হবে, কারণ 5টার মধ্যে আমাদের বাস চলে আসবে রুমের সামনে। খিদেও পেয়েছিল খুব জোরে, তাই দেরি না করে একদম খাবার টেবিলে বসে পড়লাম। আর যে 3 দিন আমরা খাবার খেয়েছি লাস্ট ব্যাচেই খেতে হয়েছে, কারণ একদম শেষেই খেতে বসেছি আমরা। আমি, মামনি আর রিনা কাকিমা আর দিদির সঙ্গে 4 জন মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর রুম থেকে বেরিয়ে আসলাম। বাস সঙ্গে সঙ্গেই চলে এসেছিলো রুমের কাছে। হ্যাঁ, এই বাসটা করে এখন আমরা ফিরে যাব। আর এই বাসটা করে এসেছিলাম। একদম আমি টঙের ওপর উঠে পড়লাম দেরি না করে, আর খেয়ে নিচ্ছি এখন বমির ওষুধ। সবার আগে মনে হয় বাসে আমিই উঠেছি, যা গরম লাগছিল কি বলবো। আর এই দেখো, বাসের থেকে আমরা যে নিবাসটাই ছিলাম, মহাদেব নিবাস লজ, এই লজটাতেই আমরা ছিলাম একদম সামনে। তো তোমরা কেউ থাকতে চাইলে অবশ্যই থাকতে পারো। জানলার সামনে শুয়ে হাওয়া খেতে খেতে কখন যে বাড়ি চলে এসেছি টেরই পাইনি। 12টার মধ্যে বাড়ি চলে এসেছি। চলো, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।